বেশি গোলমাল করো না, বুঝলে? এক এক করে উকি মেরে দেখে নাও। ভূতেরা জেগে গেলেই কিন্তু মুশকিল। চোখের পলকে পাঁচ পাঁচটা ভূত বেরিয়ে এলো। তারপর হাসতে হাসতে তারা আম বাগানের ভেতর দিয়ে নানা জায়গায় ছড়িয়ে গেল। এ কি? ভূতগুলো পালিয়েছে তাহলে? ইস, কি দারুণ জাতের ভূত ছিল বাপু! বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হবে। জয়তিলক বাবু যখনই আমাদের গাঁয়ের বাড়িতে আসতেন, তখনই আমরা ছোটরা ভারী খুশি হয়ে উঠতাম। তখনকার, অর্থাৎ প্রায় ৩০-৩২ আগের পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকম মাঠঘাট, খাল বিল, বন জঙ্গল মিলে এক আদিম অরণ্যক পৃথিবী। সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই, ভূত প্রেতেরও অভাব ছিল না, আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা কাচ্চা বাচ্চা। মেয়ের সংখ্যাই অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত, আসতো কালে ভদ্রে। আর বাড়ির সামাল দিত দাদু দাদু গোছের বয়স্করা। বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালোই পরিচয় ছিল না, তারা প্রবাসে থাকতেন কিনা। বাচ্চারা মিলে বেশ হই হুল্লোড় করে কাটিয়ে দিতাম। তখন পড়াশোনার অত চাপ ছিল না, ভয়াবহ কোনো শাসনও ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদের কেউ পাত্তা বা মূল্য দিত না। কিন্তু দিতেন জয়তিলক বাবু। তিনি আমাদের আত্মীয় নন, মাঝে মধ্যে এখানে এসে হাজির হতেন। কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হয়ে যেতেন। যে কয়টা দিন থাকতেন, বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেটে আঁটো করুন আর পাকা গোপ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মিশে পোশাক, শীতে একটা মোটা চাদর, সর্বত একটা বড় বোঁচকার সঙ্গে থাকত। শুনতাম তার ফলাও কারবার। তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন, যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন। হয়েই দাদুকে বললেন, কই গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম বুঝলেন। দাদু কানে কম শুনতেন, বললেন, খুব ভালো, এবার বেচে দাও তাহলে। জয়তিলক কাছুমাছু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত কিনে কে বলুন দেখি, খদ্দের দিন না করে। খদ্দর? না বাপু, আমি ওসব পারিনি, স্বদেশের কাছে যাও। আহা, খদ্দর নয়, খদ্দর নয়, খদ্দের মানে গায়ক। গায়ক? না বাপু, গান বাজনা আমার আসেনে। জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে ছুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ তো গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও, ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললুম। প্রথমে উনি কিছুতেই দেখাতে চাইতেন না। শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোপ জামা টেনে ছিঁড়ে ফেলবার উপক্রম করে উনি অগত্যা বললেন, আরে বাবা, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। সব কিন্তু ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। সে আবার কি গো? আহা, যেমন মাছ শুকিয়ে ওই শুটকি মাছ হয় না, আম শুকিয়ে আমশি হয়, তেমনই আর কি, বহু পুরনো জিনিস। জয়তিলক তার বোঁচকা থেকে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন। তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস ফিস করে বললেন, শোনো, বেশি গোলমাল করো না, বুঝলে? এক এক করে উঁকি মেরে দেখে নাও, ভূতেরা জেগে গেলেই কিন্তু মুশকিল।
কি দেখলুম তা বলা সমস্যা। মনে হলো শুকনো পলতা পাতার মতো 4-5টা কেলে কোষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না। জয়তিলক তখন টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন, বাস বাস, আর না বাপু, এসব আবার বিপদজনক জিনিস। বলা বাহুল্য, ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে ওগুলো মোটেই ভূত নয়, কেউ জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে ঠকিয়েছে। জয়তিলক বাবু তখন মাথা নেড়ে বললেন, আহা, না হে না, কেউ ঠকায়নি আমাকে। চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলক, সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার। তার তখন শেষ অবস্থা, মুখে জল দেবার লোক নেই। সেই সময়টাই আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক, কিন্তু তার তো তখন ডাক এসেছে। মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বললেন, তোমাকে কিছু দেব এমন সাধ্য আমার নেই, তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবই বা কেন, আর নিই বা আমার কি হবে? বরং তুমি আমাকে 5 টাকা রসগোল্লা খাওয়াও, শেষ খাওয়া আমার। এই বলেই জয়তিলক বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমরা তবুও বিশ্বাস করছিলাম না দেখে তিনি বললেন, শোনো বাছারা, মরার সময় মানুষ কি বড় খুব একটা মিথ্যা কথা বলে? কিন্তু তবুও আমাদের বিশ্বাস হলো না। কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলক বাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময়ে আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলুম। এক দৌড়ে আম বাগানে পৌঁছে কৌটোটা খুলে ফেললুম। উপর করতে 5টা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে। হাতে নিয়ে দেখলুম খুব হালকা। এত হালকা জিনিস আছে কি নেই বোঝা যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয়, অনেকটা ঝোল জাতীয় জিনিস, তবে পাক খাওয়ানো, বেশ ঠান্ডাও বটে। বিশু বলল, ভূত কিনা তা প্রমাণ হবে যদি এগুলো জেগে ওঠে। তা জাগাবি কি করে? আগুনে দিলেই জাগবে, ছ্যাঁকার মতো জিনিস নেই, বুঝলি? আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেললুম, আর আঁচ উঠতেই একটা ভূতকে টপাং করে আগুনের মধ্যে ফেলে দিলুম। প্রথমেই একটা উৎকট গন্ধ উঠল, তারপর আগুনটা হঠাৎ করে হাত দেড়েক লাফিয়ে উঠল, একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপরই হঠাৎ করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দুখানা কটমট করছে। ওরে বাপরে! বলে তো আমরা দৌড় দিতে যাব, অমনি হোঁচট খেয়ে পড়লুম দড়াম করে। পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আরো 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5-5টা ভূত বেরিয়ে এলো। তারপর হাসতে হাসতে তারা আম বাগানের ভেতর দিয়ে নানা জায়গায় ছড়িয়ে গেল। ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি। জয়তিলক বাবুর শূন্য কৌটোটা যথাস্থানে তার কাছে রেখে দিয়ে এলো। কিন্তু সেই দিন রাত্রি থেকেই আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়ালে ভূত, কুয়োপাতে ভূত। এই তারা হি হি করে হাসে, এই তারা মাছ চুরি করে খায়, এই ঝিচাকরদের ভয় দেখায়। সে কি ভীষণ উপদ্রব! ভূতের দাপটে সকলে তথস্থ। জয়তিলক বাবু এই কাণ্ড কারখানা দেখেই নিচের কৌটোটা খুলে মাথায় হাত দিয়ে বসলেন। এ কি, ভূতগুলো পালিয়েছে তাহলে? ইস, কি দারুণ জাতের ভূত ছিল বাপু, বেচলে
মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হবে। এই বলে জয়তিলক বাবু মাছের জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলক বাবু আঠা কাটে দিয়েও চেষ্টা করলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর জাপটে ধরার চেষ্টাও যে না করেছেন তা নয়, কিন্তু কিছুতেই ভূতদের আর ধরা গেল না। এরপর তিনি আর কি করেন, দুঃখিত হয়ে কপাল চাপড়ে শুটকে ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো। এখানে শেষ করলাম আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।